আজকে আমরা ক্লাস 9-এর পরের উপপাদ্যটা পড়ব। উপপাদ্যটা কি বলছে? কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, তাহলে কি? একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম আমি দিলাম এবিসি। ত্রিভুজের যে কোনো একটি বাহু এইটা, এর মধ্যবিন্দু ধরলাম ডি। কি বলেছে? ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় দ্বিতীয় বাহু এইটা ধরলাম, দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা মানে এইটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে আমাকে প্রমাণ করতে হবে। মানে কি প্রমাণ করতে হবে? ই বিন্দুতে ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তার মানে কি এই সমান ইসি আমাকে প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে কি? ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ মানে এইটুকুটা, দ্বিতীয় বাহু এইটা, দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে কি? ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। এইটা, এই দুটো পার্ট আমাদের প্রমাণ করতে হবে। অনেকটা আগের উপপাদ্যের মতোই, শুধু উল্টোটা। আমরা এটা প্রমাণের জন্য আগের মতোই এই ইডি যে বাহুটা সেটাকে আমরা এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে করে ইডি ইকুয়ালস টু ডিএফ হয়। আচ্ছা, এরপর এফ আর ভি যোগ করে দিলাম। এবার ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ এফ ডিবি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এইটা বিপ্রতীপ কোণ সমান হবে। আচ্ছা, এটা মধ্যবিন্দু, তাহলে কি এডি সমান ডিবি। বিপ্রতীপ কোণ দুটো কি? ডি এফ বি সমান অ্যাঙ্গেল এ ডি ই। আচ্ছা, এটা মধ্যবিন্দু হওয়ার কারণে কোণ দুটো সমান হলো এডি সমান ডিবি। আবার অঙ্কন কি করলাম? এইটার সমান করে অঙ্কন করলাম এইটা, তাহলে কি ইডি সমান ডিএফ। দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এস এ এস সর্বসমতার এই সূত্র অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম হলো। ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, তাহলে কি এফ ভি সমান এই না, এফ ভি সমান এই, এই দুটো সমান হবে। আচ্ছা, এবার দেখো এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা কেন এখন? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা কেন? তার কারণ সর্বসম ত্রিভুজ, একই কারণ। আচ্ছা, আবার কি এই দুটো একান্তর কোণ, একান্তর কোণ দুটো সমান, তাহলে কি এই সরলরেখাটার এই সরলরেখাটার সমান্তরাল, তাহলে এই সরলরেখাটার পুরোটা সরলরেখাও সমান্তরাল, কারণ একই তো সরলরেখা। তাহলে কি এই সরলরেখাটা এই সরলরেখার সাথে সমান্তরাল, মানে কি হলো? এফ ভি সমান্তরাল ইসি। আবার কি ইএফ সমান্তরাল বিসি, এটা তো আমাদের দেওয়াই আছে, এইটুকুটা সমান্তরাল এইটুকুটা দেওয়া আছে, তার মানে কি পুরোটা সমান্তরাল পুরোটা। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রে দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল, এইটা সমান্তরাল এইটা, আবার এইটা সমান্তরাল এইটা। সুতরাং কি এই যে বি সি ই এফ, এই যে চতুর্ভুজটা, এইটা সামান্তরিক হবে। আচ্ছা, এইবার যেহেতু সামান্তরিক, তাহলে কি হবে? বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে কি এফ বি সমান ইসি হবে এবং কি হবে? এফ ই সমান বিসি। আচ্ছা, এবার এফ ই এফ ই এফ ইটা কি? এইটা মানে ডি যোগ ডিএফ, আবার ডি আর ডিএফ সমান, তাহলে এফ ই এই সরলরেখাটাকে 2 ইন্টু ডি লেখা যাবে, এটাকে লেখা যাবে 2 ইন্টু ডি সমান বিসি। দেয়ারফর ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। তাহলে আমাদের একটা পার্ট প্রমাণিত হলো। আচ্ছা, এবার দেখো এফ বি সমান ইসি, এফ বি সমান ইসি। আবার কি
এফ বি সমান এই আমাদের সর্বসমতার কারণে হয়েছে। তাহলে কি দেয়ারফর এই দুটো থেকে আমরা কি পাই, 1 আর 2 যদি আমরা নাম দিই তাহলে 1 আর 2 থেকে পাই এই সমান ইসি। এই সমান ইসি, তাহলে এটি আমাদের প্রমাণ করতে হতো। এটা প্রমাণ করলেই কি হবে, ইটা এসি এর মধ্যবিন্দু, সেটা প্রমাণিত হয়ে গেল। এইবার চলে আসছি আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটাতে। লাভ ক্ষতির আমরা আগের দিন 3 নম্বর অঙ্কটা করেছি, এবার 4 নম্বর অঙ্কটা এখন করব। কি বলছে, বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে, হ্যাঁ 10টি লেবু 30 টাকায় কিনেছে। আচ্ছা 10টি লেবু 30 টাকায় যদি কিনে তাহলে তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত হবে? কি বলা আছে, 10টি লেবু 30 টাকায় কিনেছে, 10টি লেবু 30 টাকায় কিনেছে। সুতরাং একটি লেবু 30/10 সমান 3 টাকায় কিনেছে। সুতরাং 12টি লেবু 3 গুণ 12 সমান 36 টাকায় কিনেছে। তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য 36 টাকা। আবার কি বলা আছে, প্রতি ডজন মানে 12টি 42 টাকায় বিক্রি করেন। আবার 12টির বিক্রয় মূল্য সমান কত, 42 টাকা, 42 টাকা। সুতরাং 12টিতে লাভ সমান কত, 42 - 36 সমান কত, 8 টাকা। আচ্ছা এবার আমাদের প্রশ্নটাকে হিসাব করে দেখি, আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি করলো। এইটুকু দেখে আমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে লাভ করেছে, ও ক্ষতি করেনি। 8 টাকা লাভ করেছে কত টাকায়, 42 টাকাতে না 36 টাকাতে 8 টাকা লাভ করেছে, 36 টাকাতে। কেন, তার কারণ আমরা লাভ বা ক্ষতি সবসময় বলবো ক্রয় মূল্যের সাপেক্ষে, বিক্রয় মূল্যের সাপেক্ষে আমরা বলবো না। তাহলে কি 36 টাকায় লাভ করে 8 টাকা। আমাদের শতকরা বের করতে হবে, তাহলে কি করতে হবে, 1 টাকায় লাভ করে 8/36 টাকা, 100 টাকায় লাভ করে 8 × 100/36 টাকা। এটা ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট দেবে সেটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এটা কত নম্বর ছিল, 4 নম্বর ছিল। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর কি বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% হ্যাঁ লাভ হতো। তাহলে তিনি ছবিটি কত টাকায় কিনেছিলেন। আচ্ছা 20% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে বিক্রয়টা যে 20% ক্ষতিতে করেছে সেটা ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে করেছে। আমরা ধরে নিচ্ছি যে ধরি তিনি কত মূল্যে কিনেছেন, তাহলে ধরি তিনি এক্স টাকা মূল্যে কিনেছিলেন। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য সমান এক্স মাইনাস 20% ক্ষতি, মানে 20x/100 সমান কত, এটা কাটাকুটি যাবে, 5x - x/5, তাহলে কত, 5x - x/5 সমান 4x/5। এইটা কিভাবে হলো, আমাদের একটা ফর্মুলা আছে, আমরা জানি কি ফর্মুলাটা নোট করে নাও। বিক্রয় মূল্য ইকুয়ালস টু, লাভ দিয়ে লিখি, লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কারণ লাভের ক্ষেত্রে আমরা জানি বিক্রয় মূল্যটা বেশি, আর ক্ষতির ক্ষেত্রে কি, যত টাকায় কিনেছি কম টাকায় বিক্রি করেছি, তার মানে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই ক্ষেত্রে কি আমাদের ক্ষতি হয়েছে,
ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য সমান কি হয়ে যাবে? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এই যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, এটা আমাদের বিক্রয় মূল্য হলো। আচ্ছা, এবার কি বলছে? বলছে যে কিন্তু তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। আচ্ছা, 5% লাভ হলে বিক্রয় মূল্য হবে সমান এক্স প্লাস 5x/100। কেন? এই যে ক্রয় মূল্য প্লাস লাভ, লাভের ক্ষেত্রে 20 ইকুয়ালস টু টাকা, এক্স প্লাস x/20 ইকুয়ালস টু, ক্যালকুলেট করলে হবে 21x/20 টাকা। এই টাকায় বিক্রি করেছে, এই টাকায় করলে পারে তার 200 টাকায় আরও বেশি বিক্রি করতে হতো। তো এই টাকার সাথে এই টাকার পার্থক্য কত? শর্তে 200 টাকা। শর্তে কোনটা বড়? এইটা বড়, কারণ এইটা লাভ হয়েছে। 21x/20 মাইনাস 4x/5 ইকুয়ালস টু 200। এবার এটাকে আমরা ক্যালকুলেট করব, লসাগু কত হবে? 20, তাহলে 21x মাইনাস 4 মানে 16x ইকুয়ালস টু 200। এটা বিয়োগ করলে কত হবে? 5x/20, 5x/20 ইকুয়ালস টু 200। তাহলে x ইকুয়ালস টু 200 ইন্টু 20/5। এবার এটাকে ক্যালকুলেট করব, 4800 হবে সম্ভবত। ক্যালকুলেট করে দেখবে, যা রেজাল্ট দেবে সেটাই। এবারে চলে আসি পরের অঙ্কটা, মানে 6 নম্বর অঙ্কটাতে। বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি ঘড়িটি 370 টাকা বিক্রি করে তাহলে তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। আচ্ছা, ধরে নিই ক্রয় মূল্য x টাকা, ধরি ক্রয় মূল্য x টাকা। আচ্ছা আচ্ছা, কি আমরা ক্রয় মূল্য x টাকা ধরেছি। আচ্ছা, এবার বলছে 370 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে। তাহলে কি 370 টাকায় বিক্রয় করলে লাভ, লাভ সমান কত টাকা বলো তো? 370 মাইনাস এক্স টাকা না? কেন? 370 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স টাকা, লাভ, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, আর কি কত টাকা আছে? 210 টাকা। 210 টাকায় বিক্রয় করলে ক্ষতি, ক্ষতি কত টাকা? ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে এক্স মাইনাস 210 টাকা। আবার কি বলছে? যত টাকা লাভ হতো তত টাকাই ক্ষতি হতো, মানে এই দুটো সমান। তাহলে কি শর্তে 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। দেয়ারফর এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করবো। 2x ইকুয়ালস টু 370 প্লাস 210 ইকুয়ালস টু 580। ক্যালকুলেট করবে, দেখবে কত হচ্ছে, 290। দেখবে তোমরা যা হচ্ছে সেটাই রেজাল্ট। আচ্ছা, এবার চলে আসে 7 নম্বর অঙ্কটাতে। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতাটির ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ছাতাটির ধার্য মূল্য কত? আচ্ছা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে তুমি কোনো একটা দোকানে একটা বই কিনতে গেলে 200 টাকায় বইটার পিছনে 200 টাকা লেখা আছে, তাহলে সাধারণত কি আমাদের একটা ছাড় দেয়। ধরে নিলাম যে 10% ছাড় দেবে, তাহলে বইটা তোমার কাছে কত টাকা নেবে? 180 টাকা। এটা হচ্ছে ধার্য মূল্য। ছাড়টা কার ওপর দেয়? ধার্য মূল্যের উপর দেয়। কখনো কি দোকানদার বলে যে আমি 150 টাকায় বইটা কিনেছি, আমাকে 10%-এর ওপর আমি ছাড় দেবো। ও তোর কেনা মূল্যটা বলে না, যেটা লেখা আছে সেটার উপর ছাড় দেয়। তাহলে ছাড়টা সবসময় ধার্য মূল্যের উপর হয়। এখানে ধার্য মূল্য কত জানতে চেয়েছে। আমি প্রথমেই ধরে নিলাম, ধরি ধার্য মূল্য এক্স টাকা, 15% ছাড় দিয়ে বিক্রয় মূল্য হবে। তাহলে 15% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে এক্স মাইনাস 15x/100। মাইনাস কেন? কারণ ধার্য মূল্যের থেকে তো 15% কম নেবে, বেশি তো নেবে না। বেশি নিলে প্লাস হতো, 200 টাকার বই 220 টাকা নেবে নাকি?
আচ্ছা, শর্তে তাহলে আচ্ছা এটা কি হলো বিক্রয় মূল্য, আবার কি বলেছে 255 টাকায় দোকান থেকে ছাতাটা কিনেছে, এটাও বিক্রয় মূল্য, তাহলে শর্তে এই বিক্রয় মূল্য মানে এইটা সমান 255, এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেট করব।